বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ কিছু বলছো? জি স্যার, কি? বলছি যে এটা আপনি জাতীয়ভাবে নেওয়া হচ্ছে না এখন এই এটাকে। শোনো, জাতীয়ভাবে নেয়ার দায়িত্ব তো সরকারের, তাই না? এটা তো সব জায়গা থেকে মনে হচ্ছে হ্যাঁ, এটা সেটা জাতীয়ভাবে তো নিলে, গ্রামার থেকে সমস্যা। জাতীয়ভাবে নিলে কি হবে সেটা জানো? জাতীয়ভাবে নিলে তোমাদের যারা, যে সমস্ত শিক্ষকরা প্রাইভেট পড়ান তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং এই জন্য তারা সবচেয়ে বেশি বিরোধিতা করেন। আজকে আমি দেখিয়ে দেব। স্যার, হ্যাঁ, বলো। আপনার অনেক অনেক প্রতিবেদন দেখছি, আপনি অনেক চেষ্টা করছিলেন দেওয়ার জন্য। হ্যাঁ, আমার কাজ আমি করে গেছি। হ্যাঁ, আমি দেখছি স্যার, আপনি অনলাইনে অনেক করছিলেন, চেষ্টা করছিলেন। আমার কাজ আমি করে গেছি। আল্লাহর যদি ইচ্ছা হয় চাইলে হয়তো সেদিক দিয়ে সফলতা আসবে, আর না হলে তো মানুষ তো কিছুই করতে পারে না। সফলতা দেন আল্লাহ, আল্লাহ তাআলা। তো তোমরা যখন করবে কোর্সটা, তখন যখন তোমরা এর মানে সুবিধাটা বুঝতে পারবে, তোমরা তোমাদের বন্ধু মহলে বলবে, শিক্ষকদের সাথে বলবে, সবার কাছে বলবে, তখন মানুষ জানবে। আমার তো প্রচার কম। একটা সময় প্রচার ছিল, ব্যাপক প্রচার ছিল। মাঝখানে আমি অসুস্থ হয়ে অনেক সমস্যা হয়ে গেল, আর কিছু করতে পারলাম না। এনিওয়ে, আজকে তোমরা একটু দেখো তো, গতদিন আমি যেটা করেছিলাম তোমাদেরকে, এই কয়টা বাক্য দিয়েছিলাম। জি স্যার। এই যে নিচের দিকে দেখো তো, এই যে বাক্যগুলো, এই 6টি বাক্য নিচে দেখতে পাচ্ছ? আমি শো করতে পারছি না। ওই এক নম্বর বাক্যটা হচ্ছে আমি আমার ঘর পরিষ্কার করি। আমি আমার ঘর পরিষ্কার করি। বলো দেখি, এটা কোন লেসনের বাক্য? আই ডু ফর লেসন লেসন 3 এ লেসন 3 3 এ শেষে ভার্ব আছে, তাই তো? লেসন 3 এর প্রেক্ষাপট এগুলো। স্যার তারপরে আমার মা সকালবেলা নাস্তা তৈরি করেন, এটা কোন লেসনের বাক্য? লেসন লেসন 3 এ 3 এ। আমি আমার বিছানা গুছিয়ে রাখি। এটা 2 এ। কেমন করে 2 এ হবে? গুছিয়ে রাখাটা তো একটা কাজ। গুছিয়ে রাখাটা একটা কাজ না? কাজ হলেই তো লেসন 3 এ। আচ্ছা, আমি বিকেলে আমার বাগানে পানি দেই। লেসন 3 এ লেসন লেসন 3 এ। 3 এ। আমি টেলিভিশনে ক্রিকেট খেলা দেখি। লেসন 3 এ লেসন 3 এ। লেসন 3 এ। তাহলে লেসন 3 এর বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা হলো এগুলো। আগে দেখতে হবে কোন বাক্যটা কোন প্রেক্ষাপটে, সেই অনুযায়ী ফর্মুলা বের করতে হবে, তাই তো? এবার বলো দেখি, আমি আমার ঘর পরিষ্কার করি, এটা কোন প্রেক্ষাপটের বাক্য? আমি করি আমি করি। আমি করি প্রেক্ষাপটের বাক্য। ফর্মুলা হবে আই ডু। ডু এর জায়গায় হবে পরিষ্কার করা। পরিষ্কার করা ইংরেজি কি? ক্লিন ক্লিন। ক্লিন। তাহলে আই ক্লিন। আমি পরিষ্কার করি। কি কি পরিষ্কার করি? আমার ঘর। আমার ঘর ইংরেজি কি? মাই রুম মাই রুম। তাহলে আই ক্লিন মাই রুম। আমি আমার ঘর পরিষ্কার করি, এটা হলো আই ক্লিন মাই রুম। এটা হলো অ্যাক্টিভ, কারণ লেসন 3 এতে আছে। লেসন 3 আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফর্মুলাস অফ ভয়েস চেঞ্জ। তোমরা যারা স্কুল কলেজে পড়ছো, তোমরা এইটা শিখে নাও, এটা বুঝে নাও। দেখো, জীবনে তোমার আর কোনো গ্রামারের রুল শিখতে হবে না, এবং কত সহজে তুমি এটা শিখতে পারছো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। মনে রাখবা, লেসন 3 এ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, লেসন 4 এ হচ্ছে প্যাসিভ ভয়েস। আই ক্লিন মাই রুম। এই যে মাই রুম অর্থাৎ ভার্বের পরে যেটা আছে, লেসন 4 এ ইটের জায়গায় সেটা হয়ে যাবে। তাহলে ভার্বের পরে এখানে কি আছে? মাই রুম। এই মাই রুম হবে ইট। তাহলে কি হলো এটা? ইটটা কি হলো বলো? মাই রুম মাই রুম। তারপরে ইজের জায়গায় হলো ইজ, আর এই ডানের জায়গায় হবে, এই ডু এর জায়গায় যা ছিল সেটা ডান রূপ। এটা ছিল ক্লিন, তাহলে ডান রূপে হয়ে যাবে ক্লিনড। তাহলে মাই রুম ইজ ক্লিনড। তারপরে আই ছিল বাই মি। আচ্ছা, এবার বলো তো দেখি, তোমরা তো গ্রামার শিখে একটা বাক্যকে একটা বাক্যতে রূপান্তরিত করেছো। এবার এই বাক্যটাকে 6টা বাক্যে বলো, পাশাপাশি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবা। আই ক্লিন মাই রুম, এটা হলো মাই রুম ইজ ক্লিন বাই মি। এবার এটা হবে আই ক্লিনড মাই রুম, এটা হবে মাই রুম ওয়াজ ক্লিন বাই মি। আই শ্যাল ক্লিন মাই রুম, মাই রুম উইল বি ক্লিনড বাই মি। বুঝতে পারছো কি তোমরা? ইয়েস স্যার বলো তো দেখি। আরেকটা কথা বলে রাখি, তোমরা, আমি কিন্তু কোনো টেন্স শেখাই নাই, কিন্তু দেখো এর মধ্যে টেন্স আছে। এই 1 নাম্বার আর এই 1 নাম্বার হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ফর্ম, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম।
আমার টেন্সের দরকার নেই। এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ রূপ, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ রূপ, এটা প্যাসিভ রূপ। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ রূপ, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ রূপ। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ রূপ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ রূপ। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ রূপ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ রূপ। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ রূপ, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ রূপ। তাহলে বলো তো দেখি, আমি কি তোমাদেরকে আসলে টেন্স শিখিয়েছি? টেন্স কি শিখিয়েছি? শেখাই নাই। কেন আমার বাক্যের মধ্যে টেন্স আসলো বলো তো? ইভান, তোমার ক্যামেরা অন করো। কে বলতে পারবে? আমি তো টেন্স শেখালাম না, কিন্তু আমার বাক্যগুলোর মধ্যে কেন টেন্স আসলো? কিন্তু ইংলিশের রুলস আপনি অন্য কোন সালে সমস্যা বুঝে করা হবে বুঝিনি। পি ম্যাম, আপনার কথাটা বুঝতে পারিনি। টেন্স এটা তো টেন্স রুলস অনুযায়ী ইংলিশের আপনি অন্যভাবে আর কি আমাদের সহজভাবে শেখান, রুলস তো থাকবে ভিতরে। স্যার এটা টেন্স বিল্ডিং অবস্থায় আছে। কে বললা? স্যার আমি বললাম স্যার। সোহেল রানা। হ্যাঁ, এটা বাংলাদেশের একজন বিশিষ্ট বিজ্ঞানী ভাইস চ্যান্সেলর ডক্টর শমশের আলী স্যার বলেছিলেন। ও, তুমি একটু আগে বললে যে আমার অনেক কিছু ঘাটাঘাটি করে তুমি দেখেছো। হ্যাঁ, ডক্টর শমশের আলী স্যার মন্তব্য করেছিলেন যে এফএম মেথডের ভিতরে গ্রামার বিল্ট ইন অবস্থায় আছে, কাজে আলাদাভাবে গ্রামার শেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা যাক, এবার বলতে থেকে একটা ছোট্ট ছেলে, 5-6 বছরের বয়সের একটা ছেলে বা ইংরেজ ছেলের সাথে ইংরেজি ভাষায় কথা বলতে পারে নাকি? যেহেতু ইংরেজ ছেলে 5-6 বছরের বয়সের সাথে ইংরেজি বলতেই পারবে, তাই বলে কি সে কি গ্রামার শিখে ফেলেছে 5-6 বছর বয়সে? না স্যার। না স্যার, শেখেনি। কারণ ওই ছেলে তো আমি ভাত খাই এই কথাটা বোঝাবার ক্ষেত্রে সে তো আই ইট রাইস বলবে নাকি অন্য কিছু বলবে? আই ইট রাইস বলে। তুমি গ্রামার জানো, তুমি বলবা আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। তুমি যে গ্রামার জানো কিন্তু সে তো কোনো গ্রামারই জানে না, কিন্তু তার বাক্যের মধ্যে গ্রামার আছে। তার কারণ হলো তার বাক্য কারেক্ট। যদি বাক্য কারেক্ট থেকে থাকে তাইলে এর মধ্যে গ্রামার এমনিতেই খুঁজে পাওয়া যাবে। তা আমাদের এই বাক্যের মধ্যেও গ্রামার এমনিতেই খুঁজে পাওয়া যাবে। এবার তোমাদের আমি যে কাজটি করতে বলবো সেই কাজটি খুব তাড়াতাড়ি করো, তারপরে আমি মজার জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে এই একটি বাক্য, আমি আমার ঘর পরিষ্কার করি, আই ক্লিন মাই রুম। এবার আই ডিড ফর্মুলায় কী হবে বলো তো দেখি? আচ্ছা, বাংলা কী হবে বলো তো দেখি? আমি করেছিলাম প্রেক্ষাপটে। আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। ইংরেজি কী হবে? I cleaned I cleaned my room. my room. প্যাসিভ বলো তো দেখি। My room was cleaned by me. সবাই বলো। My room My was clean. room was cleaned by me. মাই রুম ওয়াজ ক্লিনড বাই মি। Cleaned by এবার me. এবার আমি করব প্রেক্ষাপটে বাক্যটা বলো দেখি। আমি আমার ঘর পরিষ্কার করব। আমি আমার ঘর পরিষ্কার করব। ইংরেজি বলো। I shall clean my room. আই শ্যাল ক্লিন মাই রুম। প্যাসিভ বলো। My room will be cleaned My by me. room সবাই বলো। ইটের জায়গায় কি হবে বলো? My room মাই রুম। উইল বির জায়গায় কি হবে বলো? will be okay. উইল বির জায়গায় উইল বি হবে। ডানের জায়গায় কি হবে? Cleaner than room. ক্লিনের ডান রূপ। ক্লিন, ক্লিনড, ক্লিনড। তাহলে ইট উইল বি ডানের মাধ্যমে কি হলো? My room will be cleaned মাই রুম উইল বি ক্লিনড। তারপরে কি বসাতে হবে? by me. আই থাকার কারণে হয়ে যাবে বাই মি। তাহলে এবার আমি করেছি প্রেক্ষাপটে বাক্যটা বলো, সেন্টেন্সটি বলো। আমি আমার ঘর পরিষ্কার করেছি। আমি আমার ঘর পরিষ্কার করেছি। ফর্মুলা কি হবে? I have done. ফর্মুলা হবে আই হ্যাভ ডান। ইংরেজি কি হবে? সবাই বলো। I have cleaned my room. প্যাসিভ করো। My room has been cleaned by me. Cleaned by me. মাই রুম হ্যাজ বিন ক্লিনড বাই মি। এই কথার অর্থ কি? এর অর্থ কি? স্যার আমার রুম তারপর ইহার জায়গায় হলো আমার ঘর, করার জায়গায় হলো পরিষ্কার করা, আর এরপরে হয়েছে। তাহলে আমার ঘর পরিষ্কার করা হয়েছে, এরকম হবে না? আচ্ছা, এবার আমি করছি প্রেক্ষাপটে বাক্যটা বলো। স্যার আমি আমার ঘর পরিষ্কার করছি। আমি আমার ঘর পরিষ্কার করছি। ফর্মুলা কি হবে? I am doing. সবাই বলো। সবাই বলো। I am doing আই এম ডুইং হলো ফর্মুলা। এবার ইংরেজি কি হবে? formula. I am cleaning my room. Cleaning my room. আই এম ক্লিনিং মাই রুম। I am cleaning my room. আমি আমার ঘর পরিষ্কার করছি। করছি। এটার প্যাসিভ কি হবে? My room. বাংলা। আমার রুম পরিষ্কার করা হচ্ছে। আমার ঘর, ইহা হলো আমার ঘর,
করা হলো পরিষ্কার করা হচ্ছে, আমার ঘর পরিষ্কার করা হচ্ছে। তাহলে এর পেসিভ ফর্মুলা কী হবে বলো দেখি? It is being done. It is being done. ফর্মুলা হবে ইট ইজ বিং ডান। ইংরেজি কী হবে বলো দেখি? My room is being cleaned by me. Cleaned by me. মাই রুম ইজ বিং ক্লিনড বাই মি। তাই তো, আমি করছিলাম প্রেক্ষাপটে বাক্যটা কী হবে বলো দেখি? আমি আমার ঘর পরিষ্কার করছিলাম। ফর্মুলা বলো। I was being done. আই ওয়াজ বিং। Doing. ইংরেজি বলো। I was cleaning my room. আই ওয়াজ ক্লিনিং মাই রুম। আই ওয়াজ ক্লিনিং মাই রুম। বাংলা কী হবে বলো? আমার রুমটি পরিষ্কার করা হচ্ছিল। আমার ঘর পরিষ্কার করা হচ্ছিল। ফর্মুলা কী হবে? It was being done. ইট ওয়াজ বিং ডান। My room was being cleaned by me. মাই রুম ওয়াজ বিং ক্লিনড বাই মি। তাই না? আচ্ছা, তোমরা এই 5টি বাক্য করতে পারবে না? একইভাবে আমার মা সকালবেলা নাস্তা তৈরি করেন, এটা আমার মা আসলে কোনটার মধ্যে পড়বে? স্যার এটা কোশ্চেন ছিল। আসি কি কোশ্চেন বলো তো? আচ্ছা, একটু বলে ফেলি যেটা বলছিলাম। এখানে ছিল আমার মা, এটা বলো তো দেখি এই লেসন 1 এর এই এই পার্সনগুলোর অন্তর্গত নাকি লেসন 1B এর পার্সনগুলোর অন্তর্গত? আমার মা। আমার মা কি আমির মধ্যে পড়ে, আমরার মধ্যে পড়ে, তুমির মধ্যে পড়ে, তোমরার মধ্যে পড়ে, তারার মধ্যে পড়ে, কারার মধ্যে পড়ে, নাকি লেসন 1B 1B-তে পড়ে না? আমার মা স্ত্রী একজন, এটা lesson 1B তে হবে। 1B-তে, তার মানে ডুটা ভার্বটা ডাজ রূপে হয়ে যাবে। তাইলে যেখানে বলা হলো আমার মা সকালে নাস্তা তৈরি করেন, তৈরি করা ইংরেজি যদি হয় মেক, তাহলে হয়ে যাবে মেক্স। মাই মাদার, এটা সি এর জায়গায় হয়ে যাবে মাই মাদার, এটা হবে মেক্স। মাই মাদার মেক্স কি তৈরি করেন? নাস্তা, ব্রেকফাস্ট, সকালবেলা, ইন দ্য মর্নিং। তাহলে আমার মা সকালবেলা নাস্তা তৈরি করেন। আই ডু ফর্মুলার মাধ্যমে আই এর জায়গায় হলো মাই মাদার, ডু এর জায়গায় হলো ডাজ, তার মানে প্রিপেয়ার্স বা মেক্স যাই বলি। মাই মাদার মেক্স কি তৈরি করেন? ব্রেকফাস্ট, সকালবেলা, ইন দ্য মর্নিং। তাহলে এটাকে তোমরা পেসিভ বানাবা গ্রুপে কাজ করে, গ্রুপ ওয়ার্ক। আমি আমার বিছানা গুছিয়ে রাখি, এটা আই ডু ফর্মুলার মাধ্যমে। আই এর জায়গায় আই, এই ডু এর জায়গায় হচ্ছে গুছিয়ে রাখা। গুছিয়ে রাখা ইংরেজি হচ্ছে টাইডি আপ। তাহলে আই টাইডি আপ কি? আমার বিছানা, মাই বেড। আই টাইডি আপ মাই বেড। ঠিক একইভাবে এটাকে 6টা বাক্যে রূপান্তরিত করবা এবং 6টা বাক্যকে প্রত্যেকটাকে পেসিভে রূপান্তরিত করবা। আমি বিকেলবেলা আমার বাগানে পানি দেই, এটিও আই ডু ফর্মুলার মাধ্যমে। তাহলে এই ডু এর জায়গা হবে পানি দেয়া, ভার্বটা হচ্ছে পানি দেয়া। পানি দেয়া ইংরেজি হলো ওয়াটার। তাহলে আই ওয়াটার মাই গার্ডেন বিকেলে, ইন দ্য আফটারনুন। তারপর আমি টেলিভিশনে ক্রিকেট খেলা দেখি, শেষের শব্দটা দেখি, আই ডু ফর্মুলার মাধ্যমে। ডু এর জায়গা হলো দেখি, দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ। তাহলে আই ওয়াচ কি দেখি? ক্রিকেট খেলা, ক্রিকেট ম্যাচ, ক্রিকেট টুর্নামেন্ট যাই বলি, টেলিভিশনে, অন টেলিভিশন। তাহলে এইভাবে তোমরা এগুলো করে সবগুলোকে তোমরা পেসিভে রূপান্তরিত করবে, একটা থেকে আরেক অনেকগুলো বাক্য বলো। এবার বলো কি প্রশ্ন ছিল, কার প্রশ্ন ছিল? আমি আমার বিকেলে বাগানে পানি দিই, এটা প্র্যাকটিস করা যায় না স্যার, মানে লেসন 4 এর রূপান্তর করা যায় না। লেসন 4-এ রূপান্তরিত করা যায় না? হ্যাঁ, এটা হয় না, এটা হয় না। কারণ এই জায়গায় যেটা থাকতে হবে সেটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আর করা যাবে, তোমার বাক্যটা চেঞ্জ করে দিতে হবে। তখন তুমি এইভাবে দিবা, এই দেই আছে তো, দেইটাকে গিভ, তখন বলবা আই গিভ ওয়াটার আমার বাগানে, ইন মাই গার্ডেন বিকেলে, ইন দ্য আফটারনুন। তাহলে হবে আই গিভ ওয়াটার। তখন এই যে ভার্বের পরে ওয়াটার আছে তো, এই ওয়াটারটাকে ইটের জায়গায় বসিয়ে দেবা, ওয়াটার ইজ গিভেন। বুঝতে পারছো? আর সরাসরি যদি তুমি পানি দেয়া এটাকে ওয়াটার বলে দাও, তাহলে কিন্তু এখানে যে শব্দটা আসবে সেটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না। আর কোনো প্রশ্ন? একটু আগে কে কথা বললা যেন? শফিক মাহমুদ, রাইট। এই যে দেখো তোমরা তোমাদের স্কুলে তোমরা সবাই পড়ে এসছো এইরকম বাক্য, হানি ইজ সুইট, মধু মিষ্টি। আচ্ছা বলো দেখি যে হানি ইজ সুইট এটা কোন লেসনের বাক্য? মধু মিষ্টি, এটা কোন লেসনের বাক্য? এটা নন ভার্ব না, লেসন 2 এ না স্যার? কেন 2-এ হলো বলো? হ্যাঁ, মধু মিষ্টি, এটা কোনো কাজ বোঝায় না। রাইট, শেষের শব্দটি হলো মিষ্টি, শেষের শব্দটি হলো মিষ্টি, এটি দ্বারা কোনো কাজ করা বোঝায় না। বুঝতে পারছো? কাজ করা না বোঝালেই সেটা হবে কোন লেসনের?
সেটা হবে লেসন 2 এর। মনে রাখবা এখানে যদিও আমি লিখে দিয়েছি অ্যাক্টিভ, এটা আদৌ কোনো অ্যাক্টিভ বাক্য না, কারণ লেসন 2 এর কোনো বাক্যই অ্যাক্টিভ না। আমি তোমাদেরকে আমার লেসনের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছি এটা পেসিভ হয় না। যদিও আমাদের দেশে শিক্ষকরা কি করেন, হানি ইজ সুইট এটার পেসিভ করেন, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আচ্ছা বলো তো দেখি, অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েসে কি অর্থ পরিবর্তন হয়ে যায়? জি না স্যার। অর্থ কি কখনো পরিবর্তন হয়? না স্যার। নো স্যার। এবার তোমরা বলো তো দেখি আমাকে, আমি যদি তোমাকে বলি, আমি যদি বলি আমটি পাকলে মিষ্টি হয়, তাহলে কাঁচা অবস্থায় আমটি কেমন বলো তো দেখি? এই কথা দিয়ে কি বোঝায়? টক। আমটি পাকলে মিষ্টি হয় এই কথা দিয়ে বোঝায় যে বর্তমানে অর্থাৎ কাঁচা অবস্থায় আমটি টক। এবার বলো তো দেখি, আমি যখন তোমাদের টিচাররা যখন হানি ইজ সুইট এইটার পেসিভ করে দিচ্ছেন হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইটের পেসিভ করে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আরেকটা কথা আবারও বলে রাখি, এই হানি ইজ সুইট এটা আদৌ কোনো অ্যাক্টিভ ভয়েস না। আমি এখানে লিখেছি সকল অ্যাক্টিভ সকল পেসিভ। মূল কথাটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা অর্থ বোঝো। হানি ইজ সুইট মধু মিষ্টি, ওয়েন ইট ইজ টেস্টেড যখন এটা স্বাদ নেওয়া হয়। স্বাদ নিতে হলে কি করতে হয়? জিহ্বায় নিতে হয়। জিহ্বায় লালা আছে, লালার সাথে রাসায়নিক বিক্রিয়ায় এটা মিষ্টি হয়। আদারওয়াইজ অন্যথায় মধুটা কি টক। তো কোথায় কোন দুনিয়ায় কোন মানুষ বলেছে যে মধু টক, স্বাদ নিলেই সেটা মিষ্টি হয়? তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। আমি প্রত্যেকের কাছ থেকে জানতে চাচ্ছি। আমি কিন্তু আমার এই একটা বইতে প্রথম দিকে লিখেছিলাম একটা বইতে যে এই রকমের উজবুক চিন্তা ভাবনা দিয়ে শিক্ষা ক্ষেত্রে ছাত্রদেরকে কেউ যদি হতে চায় হোক, কিন্তু সাধারণ ছাত্রদেরকে এইভাবে মাথা নষ্ট করে দেওয়ার কোনো মানে নেই। এবং গতদিন তোমাদের আমি বারে বারে বলেছিলাম যে এরকম ইংরেজি আমি শেখাবো না, অর্থাৎ এটার পেসিভ আমি শেখাবো না, কারণ এটা আদৌ কোনো ইংরেজি হলো না। কোনো ইংরেজ 14 গোষ্ঠীতেও এরকম ইংরেজি বলে না। কিন্তু আজকে তোমাদেরকে ওই যে শফিক বলছিল বারবার যে স্যার পরীক্ষায় তো আসে, তখন কী করবো? আমি বললাম পরীক্ষা আসে সেই জন্য আজকে দেখিয়ে দেবো, কিন্তু শিখবা না এটা। আচ্ছা শফিক, তুমি কি আমার কথাটা বুঝতে পারছো যে মধু এমনিতে টক, কিন্তু জিহ্বায় নিলে রাসায়নিক বিক্রিয়া হয়, মিষ্টি হয়। আমরা পেসিভের মাধ্যমে এই অর্থ তৈরি করি। ইয়েস স্যার। ক্লিয়ার হয়েছে? স্যার এটা কি হয়? হানি ইজ টেস্টেড সুইট। হানি ইজ টেস্টেড সুইট স্যার, এটা হ্যাঁ সেটা মেনে নেওয়া যায়, সেটা মেনে নেওয়া যায়, কেন এটা হচ্ছে হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইটের পেসিভ। এর মধ্যে পড়ে যায়, হ্যাঁ, তাহলে তো অবশ্যই passive যদি হবে। লেসন 3 এর মধ্যে পড়ে, শোনো, যখন লেসন 3 এর মধ্যে পড়বে হানি টেস্ট সুইট, এটা হতে পারে হানি ইজ টেস্টেড সুইট, এটা হতে পারে হানি টেস্ট সুইট, এটা হতে পারে। কিন্তু হানি ইজ সুইট এটা হচ্ছে লেসন 2 এর বাক্য। লেসন 2 এ কখনোই অ্যাক্টিভ না। কাজে অ্যাক্টিভ বাক্য যদি না হয় তাহলে সেটাকে পেসিভ করা যায় না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। হানি ইজ সুইট কে স্যার, হানি ইজ টেস্টেড সুইট। হানি ইজ টেস্টেড সুইট, হ্যাঁ সেটাও হবে, এক কথাই তো। এটা তো হানি টেস্ট সুইট। তুমি তোমার অ্যাক্টিভ রূপ থেকে পেসিভ রূপ করতে পারো, কিন্তু যেটা অ্যাক্টিভই না সেটাকে তুমি জোর করে পেসিভ বানালে সেটা হবে না। এবং এর অর্থটা যে কি বিদঘুটে হয়ে যাচ্ছে, কেউ তো তোমার এই কথা যদি কেউ শোনে যে হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, মধু বিক্রি কমে যাবে না? করতে করতে শেষ হয়ে যাবে স্যার। হ্যাঁ, তোমার তুমি আগে বলো তোমার বাক্যটা কি? পেসিভ করলে সবসময় ইট ইজ ডান ফর্মুলায় করতে হবে। তোমার সেন্টেন্সটা কি সেটা বলো আমাকে। হানি টেস্ট সুইট, এটা হলো তোমার অ্যাক্টিভ ভয়েস, তাই তো? জোরে বলো। হ্যাঁ, তোমার বাক্যটা যদি অ্যাক্টিভে থাকে এরকম, এই যে দেখো আই এর জায়গা হলো হানি, ডু এর জায়গা হলো টেস্ট, এটা হলো সুইট। হানি টেস্ট সুইট, তাহলে এটাকে এখানে আমরা হানি ধরেও করতে পারি, হানি ইজ টেস্টেড সুইট। আমি কথা শুনতে পাই নাই, একটু জোরে বলো। আমার কথা কি তোমরা শুনতে পাও? তাহলে এটা ইট ইজ ডান ফর্মুলা দিয়ে করলে সুইট ইজ না 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 না, এইটা বুঝতে, ও আচ্ছা তুমি ওখানে বলছো, বুঝছি। হ্যাঁ, এই যে দেখো হানি টেস্ট সুইট, কথা বুঝতে পারছো? এইখানে তুমি বলতে চাচ্ছ এই সুইটটাকে কি আমি এখানে আনতে পারি, এখানে ইটের জায়গায় আনতে পারি? এটাই তো তোমার প্রশ্ন নাকি? এটা ইটের জায়গায় সুইট আনা যাবে না, ইটের জায়গায় আনতে হবে কোনটা? ভার্বের পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা দ্বারা অবশ্যই কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তুমি হানি টেস্ট সুইট
মধু খেতে মিষ্টি, তোমার প্রশ্নটা হতে পারে মধু খেতে কেমন। কেমনের আনসার ইটের জায়গায় হবে না, কি এর আনসার, কাকের আনসারটাই ইটের জায়গায় হবে। যেহেতু তুমি হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, মধু খেতে কেমন, কেমনের আনসার তুমি এখানে আনতে পারবে না। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? তাহলে ইট ইজ টেস্টেড, এখানে ইট দিয়ে কি বোঝায়? ইট দিয়ে তুমি সরাসরি এটাকে নিয়ে আসতে পারো, হানি। পেসিভ রূপে নিবা তো তুমি, পেসিভ রূপে নিবা, তাহলে ইটের জায়গায় তুমি হানিই বসাতে পারবা। মানে কি মিষ্টি, অর্থাৎ হ্যাঁ। মধু মিষ্টি, সেক্ষেত্রে ইটের জায়গায় মধুটাই হবে। মধুটাই হবে। তুমি যখন বলছো মধু মিষ্টি, তুমি কি মিষ্টি প্রশ্ন করতে পারো, কাকে দিয়ে তো প্রশ্ন হয় না, কি মিষ্টি, মধু মিষ্টি, এই কি এর আনসারই হচ্ছে মধু, কাজে এই জায়গায় তুমি মধুই বসাতে পারো, হানি। স্যার অর্থটা কি হয় লেসন 4 এ? এইটা এই যে এইখানে তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো, মনে রাখবা আমি আমার ওই বইতে যে কথা, বইতে খুব সাংঘাতিকভাবে সমালোচনা করেছি, সেখানে আমি বলেছি ইংরেজিকে ইংরেজির মতোই বলতে হবে, গ্রামারের নিয়মে ফেলে গাধার কান যেমন লম্বা থাকে না, ওই ইংরেজিকে ওই রকম গাধার কানের মতো লম্বা বানিয়ে দিলে হবে না, এটা পেসিভ হবে না। পেসিভ যেগুলো হবে সেটা জানতে হবে, তোমার কোন কথাটা পেসিভ হবে, কোন কথাটা পেসিভ হবে না। ধরো আমি যদি বলি সন্ত্রাস দমন করা হয়, কে দমন করে সেই কথাটা কি এখানে প্রযোজ্য? কাজটা বড় কথা, মানে যারা কর্তা সেটা বড় কথা না। চিঠি লেখা হয়, নোটিশ সার্ভ করা হয়, ঘরটা পরিষ্কার করা হয়, কর্ম যেখানে প্রাধান্য, সেই বাক্যগুলোই তুমি পেসিভ করবা। ইংরেজরা তার 14 পুরুষেও বলে না হানি ইজ টেস্টেড সুইট, কাজে আমি কেন ওই বাক্য ইংরেজি করতে যাব, আমি কেন ওই রকমের বাক্য নিয়ে আমার সময় নষ্ট করব? তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিলাম, জীবনে কোনো দিন ভুল হবে না, তুমি তোমার ইংরেজি শিক্ষকের চেয়েও দক্ষ হবা, এই কথাটুকু খেয়াল রাখো শুধু। আমি তোমাকে এখনই তোমার ইংরেজি শিক্ষকের চেয়ে দক্ষ বানিয়ে দিচ্ছি। তোমার ইংরেজি শিক্ষক গ্রামার চেনেন, আর সেই গ্রামারকে দিয়ে ফেলেই কোনো বাক্য সঠিক হোক আর না হোক ইংরেজিতে রূপান্তরিত করার চেষ্টা করেন। আমি তোমাকে ক্লিয়ার গাইডলাইন দিয়ে দিচ্ছি, আমার লেসন আছে 3টা, লেসন 2, লেসন 3 এবং লেসন 4, তাই তো? পরিষ্কার কথা হচ্ছে লেসন 2 এর কোনো বাক্যকে পেসিভ করা যাবে না। তুমি যদি দেখো একটা বাক্য লেসন 2 এর অন্তর্ভুক্ত, তুমি কোনো রুলের কথা চিন্তা করবে না, কোনো কিছুই কথা চিন্তা করবে না, সোজা বলে দেবে এই বাক্য কখনো পেসিভ হয় না। সে স্কুলে যায়, ভার্বটা হচ্ছে যায়, সে কি যায়, হয় না, কাকে যায়, হয় না, কাজেই এই ধরনের বাক্য পেসিভ করা যাবে না। লেসন 3 এর বাক্যকেই লেসন 4 এ পরিবর্তন করে দিলেই সেটা পেসিভ হয়ে গেল। তবে মনে রাখতে হবে এই ভার্বের পরে যদি এমন শব্দ না থাকে যেটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না, সেই বাক্যও পেসিভ করা যাবে না। বাস এতটুকু যদি তুমি বুঝতে পারো, তুমি পেসিভের ব্যাপারে এক্সপার্ট হয়ে গেল। তবে মনে রাখতে পারো, ধরে নিতে পারো, এখানে যদি কোনো অবজেক্ট থাকে সেই ধরনের বাক্যকে তুমি এই পেসিভ ফর্মুলায় ফেলে পেসিভ করতে পারবা। তোমার সেই বাক্যগুলো চেষ্টা করে তুমি দেখতে পারো, যদি দেখো যে সেই ধরনের বাক্য বলা হয় প্রচলিত বাক্য, তাইলেই সেটা পেসিভ হিসাবে গ্রহণ করবা। যদি দেখো প্রচলিত না, তাইলে অর্থ মিললেও তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবা না। কারণ হলো আমি একটা উদাহরণ দিয়ে বলে থাকি, 2.5 টাকা 1.5 টাকা হয়, কিন্তু 1.5 টাকা 2.5 টাকা হয় না। কারণ সেটা প্রচলিত ভাষা না, বাঙালিরা প্রচলিত রাখে নাই। মধু কি স্যার, এরকম প্রশ্ন হয়? মধু কি, তাহলে এটা বলো তো দেখে, মধু কি, এটা হ্যাঁ হতে পারে। মধু কি এটা ইংরেজি করা যাবে না? জি স্যার। ইংরেজি করলে বলো তো দেখি কোন লেসনে হবে? লেসন 2 এ। লেসন 2 এ। তাহলে এবার বলো এটা কি পেসিভ করা যাবে? জি না স্যার। যাবে না। আমি তো পরিষ্কারই শিখিয়ে দিয়েছি লেসন 2 এর বাক্য পেসিভ করা যাবে না। তোমার এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার আছে? মাথা খাটানোর কোনো দরকার আছে? তুমি যদি সত্যিকার অর্থে একজন এফএম ম্যাথোডিয়ান হও, তাহলে তোমার মগজ কিন্তু অন্যদের মগজ থেকে আলাদা হতে হবে। তোমার মগজের সুর কিন্তু অন্যদের থেকে ভিন্ন হতে হবে। কি করবা তুমি? তুমি যখনই একটি বাক্য দেখবা, তখনই ওই বাক্য কি ইংরেজি করার জন্য কি করবা, কি ভাববা বলো তো দেখি? ফর্মুলা ভাববো। না, বাক্যের শেষে কি আছে? হ্যাঁ বাক্যের শেষে কি? রাইট, বাক্যের বাক্যের শেষের শব্দটাই কোন ধরনের? তুমি যদি একজন এফএম ম্যাথোডিয়ান হও, তাইলে তুমি চিন্তা করবে যে বাক্যের শেষ শব্দটি কোন ধরনের। এটা কি নন ভার, নাকি ভার, নাকি ভার্বের পরে হয় জাতীয় শব্দ।
তোমার রাস্তাটা এরকম না? তোমার জন্য তো রাস্তা পরিষ্কার। রাইস ইজ চিপ স্যার, এটা প্যাসিভ করা যায়? রাইস ইজ চিপ, তুমি বলো এটা প্যাসিভ করে। তোমরা বলো দেখি রাইস ইজ চিপ মানে কি? চাল সস্তা। চাল সস্তা, এটা কোন লেসনে পড়লো? টুয়ে। টু এর বাক্য কি? এটা তো লেসন স্যার লেসন 2 এ যখনই পড়বে তখন চোখ বুজে বলবো যে এটা প্যাসিভ হবে না। রাইট। হবে না। তার পরীক্ষা আসে না গেলে স্যার আমরা কেটে দেব। তুমি পরীক্ষার জন্য যা খুশি তাই করো, পরীক্ষা তোমার পাশ হয়ে গেলে আর লাগবে না জীবনে কোনোদিন। এটা কথা বুঝতে পারছো? তোমার ওই স্যারকে সন্তুষ্ট করার জন্য ওটা লাগবে। কথা বুঝ- ওই টাইপের কিছু মুখস্থ করে রাখবে। হ্যাঁ, ওই টাইপের পরীক্ষার জন্য বলবা আল্লাহ তওবা করি এই ইংরেজি জীবনে আমি কোনোদিন বলবো না, কিন্তু পরীক্ষাটা পাশ করার জন্য আমার দরকার। বুঝতে পারছো? তওবা করে এটা শিখবা। আচ্ছা, আর হলো যদি বলা হতো রাইস সেলস চিপ, তখন লেসন 3 এর মাধ্যমে হতো। তুমি যদি বলো রাইস ইজ চিপ, তখন লেসন 2 এর মাধ্যমে হলো। 2 এর মাধ্যমে হলে হবে না, কিন্তু 3 এর মাধ্যমে হলে সেটাকে চেষ্টা করা যেতে পারে, প্যাসিভ বানানো যাবে, কিন্তু সেটা অপ্রচলিত বাক্য। অপ্রচলিত বাক্য। প্যাসিভ কি হবে? হ্যাঁ, রাইস সেলস চিপ, এটা রাইস সেলস চিপ ওইটা আগের মতোই। রাইস ইজ, এখানে কি বলছে? রাইস সেলস চিপ, তাই তো? তাহলে কি সস্তা, মানে কি সস্তায় বিক্রি হয়? উত্তর হলো রাইস। তাহলে সেই জন্য এখানে হবে রাইস ইজ সোল্ড। রাইস, হ্যাঁ, তাহলে এই যে এই বাক্যগুলা যদি ইংরেজরা ব্যবহার না করে তাহলে বাঙালিরা কেন এগুলো ঢুকায়? এইটাই তো কথা। আমরা যদি বেশি পাণ্ডিত্য দেখাতে গিয়ে, কোনো ইংরেজ যদি বেশি পাণ্ডিত্য ইংরেজ বাংলা শিখলো, সে বেশি পাণ্ডিত্য দেখাতে গিয়ে বললো যে তোমাদের বাংলায় যা যা ত্রুটিপূর্ণ আছে আমি সবগুলো সংশোধন করব। তোমাদের এখানে 3.5, 4.5, 5.5, 6.5 সবগুলো সাড়ে আছে, কিন্তু 1.5, 2.5 নাই, এটা ত্রুটিপূর্ণ, আমি এটাকে সংশোধন করে দিলাম, এখন থেকে তোমরা 1.5, 2.5 বলবা। আমরা বাঙালিরা কি মানবো? ওরা সে তো গ্রামার দেখাবে, সে তো ব্যাকরণ দেখাবে। যে কোনো সংখ্যার পরে অর্ধেক যোগ হলেই 1.5 হয়, এই সূত্রে ফেলে সে এটাকে 1.5, 2.5 করার চেষ্টা করবে। আমরা কি বাঙালিরা মানবো না। কাজেই মনে রাখতে হবে, অপরিচালিত ইংরেজি শেখা আদৌ কোনো ইংরেজি শিক্ষা না। অপরিচালিত ইংরেজি শিক্ষা আদৌ কোনো শিক্ষা না। এটা থেকে মুক্ত থাকার চেষ্টা করো, তওবা করবা, স্যার আমি এবার শিখছি। মানুষ পাপ করে বলে আল্লাহ এইবার বিপদে পড়ে পাপটা করে ফেললাম, মাফ করে দিও। তোমরা বলবা আল্লাহ বিপদে পড়ে পরীক্ষা পাস করার জন্য এইরকম ইংরেজিটা শিখলাম, মাফ করে দিও। তুমি কি আমার কি নাম সাদিয়া বলছিলে, তুমি এই যে রাইস সেলস চিপ, এটা আইডু ফর্মুলার মাধ্যমে হওয়ার কারণে প্যাসিভ হয়ে গেলে ইট ইজ রানের মাধ্যমে। কি সস্তা বিক্রি হয়? বিক্রি হওয়া, ভাবটা হলো বিক্রি হওয়া। কি সস্তায় বিক্রি হয়? চাল। তাহলে ইটেটা গেল চাল। রাইস ইজ সোল্ড চিপ। এরকম ইংরেজি কোনো ইংরেজরা বলে না, কাজে আমার এরকম ইংরেজি শেখানোর দরকার নেই। রাইসকে কি দিয়ে প্রশ্ন করব স্যার? আইকে কি দিয়ে প্রশ্ন করব? তুমি কেন রাইসকে জিজ্ঞেস করবা? আমি তো তোমাকে রাইস তো বলি বিক্রি হয়। এইখানে রাইস সেলস চিপ, এইটাই আসলে অ্যাক্টিভ, এইটাই হচ্ছে প্রচলিত। ইংরেজরা কখনোই বলবে না রাইস ইজ সোল্ড চিপ। যে জিনিসটা প্রচলিত না, আমরা সেটাকে ব্যবহার করার জন্য এই যে যতগুলো কথা বললাম, সবগুলো সময় কি তোমার কাজে আসলো না অকাজের সময় নষ্ট হলো? কাজেই পরিষ্কার গাইডলাইন বলে দিয়েছি। লেসন 2 ভুক্ত হলে প্যাসিভ হবে না, বাদ। লেসন 3 ভুক্ত হলে টেস্ট করে দেখব এর ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় কি না। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হলো লেসন 3 হলো অ্যাক্টিভ, লেসন 4 হলো প্যাসিভ। আজকে আর কোনো প্রশ্ন না থাকলে এখানেই শেষ করছি। তবে তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু এগুলো করবা। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হোমওয়ার্ক থাকবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো প্যাসিভ করা হয়নি। এটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা অটোমেটিকলি কি প্যাসিভ আছে? হ্যাঁ আছে তো, আমরা এইটা শুধু ইংরেজি করবা, টার্ন ইনটু ইংলিশ। হ্যাঁ স্যার, লেসন 4 এর মাধ্যমে। হ্যাঁ করবা, করে আমাকে দেখাবা কালকে ক্লাস আছে 11:30টায়। আর কোনো প্রশ্ন না, আর প্রশ্নও নিতে পারছি না আজকে, আমরা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাংলাকে মাধ্যম করে ইংরেজিতে কথা বলার অন্যতম একটি উপায় হলো এফএম মেথড, যা যে কোনো শিক্ষার্থীকে সাহায্য করবে সবচেয়ে সহজ পদ্ধতিতে ইংরেজিতে কথা বলতে। ভাষা হিসেবে ইংরেজি শেখার গুরুত্ব দিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁতে অনুষ্ঠিত হল দৈনিক ভোরের কাগজ এবং এফএম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যাজ ইন্টারন্যাশনাল ফর বেটার এন্ট্রি গ্লোবাল জব মার্কেট অ্যান্ড ওয়ার্ল্ড শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএম মেথডের জনক প্রিন্সিপাল অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল। বাংলাদেশ থেকে শিক্ষা খাতে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান এফএম ইনস্টিটিউট। Congratulations, FM Institute, Bangladesh. Mr. Mohammed Firoj, representing his company as CEO from Bangladesh. ফ্রান্সের রাজধানী প্যারিসের লাফায়েত কনকর্ড হোটেলের গ্র্যান্ড বলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এফএম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশিষ্ট ভাষা বিজ্ঞানী অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুলের হাতে গোল্ড ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশনের প্রেসিডেন্ট হোসে ই প্রিয়েতো। উল্লেখ্য যে পৃথিবীর 53টি দেশের খ্যাতনামা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের ও স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। এফএম মেথডের উদ্ভাবক অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল দেশে পৌঁছলে এফএম ইনস্টিটিউট, ফিরোজ বাশার কলেজ, এফএম ইন্টারন্যাশনাল কলেজের শতাধিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাকে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করে। এটা অত্যন্ত আমি গর্বিত এ ব্যাপারে যে বিদেশের মাটিতে এফএম মেথডের স্বীকৃতি আমি মনে করি সারা বাংলাদেশের সমস্ত মানুষের স্বীকৃতি। আমরা আমাদের গবেষণার মাধ্যমে উন্নত বিশ্বের যে মর্যাদা অর্জন করতে পারি, উন্নত বিশ্বের কাছ থেকে যে স্বীকৃতি আদায় করতে পারি, আমার এই অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে সেটাই প্রমাণিত হয়েছে। আমি আশা করব এদেশের তরুণ সমাজ, এদেশের বুদ্ধিজীবী সমাজ, এদেশের সাধারণ মানুষ সবাই এর দ্বারা অনুপ্রাণিত হবে। আমরা যদি আমাদের লক্ষ্য স্থির রেখে যদি নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে পারি, তাহলে সত্যিকার অর্থেই সাফল্য যে একদিন আসবেই, আজকের আমার এই গবেষণার স্বীকৃতি সেটারই প্রমাণ বহন করে। The thing that a person has to know is knowing their own mother tongue, and they can carry on with the conversation, they can interact, they can explain, they know what they want. Like this is something you did for this country, you did for the people of this country. Mr. Firoz Mukul, I salute you.